তা আপনার যদি এত সাহস থাকে, আপনি ক্যাপাসিটি চার্জ যারা নেয় বা যাদেরকে দেন তাদেরকে বলেন না 2 বছর ওয়েট করেন। আপনি জনগণকে চুষবেন আর ওই ক্যাপাসিটি চার্জ দিয়ে সম্পর্ক সুসম্পর্ক রাখবেন লিমিটেড লোকের সাথে। কারণ যারা ক্যাপাসিটি নেয় চার্জ নেয় ব্যক্তি হিসাবে কয়জন, কিন্তু আপনি যদি ক্যাপাসিটি চার্জ না দেন 2 বছরের জন্য, আমি চ্যালেঞ্জ করে বলছি জনগণ আপনার সাথে থাকবে। তর্কের খাতিরে বলছি, বিদ্যুৎ পাচ্ছি না, আমি রাগ হয়ে বিল দিচ্ছি না, আপনার লাইনটা কেটে দিলেন, আমার বিদ্যুৎ নাই, আমার গ্যাস নাই, আমি খাইয়ে মরি না খাইয়ে মরি কিচ্ছু, আপনি চলবেন কেমনে? আপনি যদি বিদ্যুৎ বিল না পান, আপনি যদি গ্যাস বিল না পান, আপনি চলবেন কেমনে? সেটা আপনি ভাববেন না? আপনার জন্য তো কোনো অন্য কোনো সংকট লাগবে না, আপনার এই সংকট যথেষ্ট। এটা আপনি কিভাবে ঠেকাবেন? সংবিধানে ঢুকলেন আপনি সংবিধান বহির্ভূত ভাবে, সংবিধানকে না মেনে। ঢোকার পর আপনি এখন সংবিধান মানতেছেন সমানে, সমানে মানতেছেন, তারপরে অনেক জায়গায় মানেন না। সংবিধানে লেখা আছে একটা, পড়তেছেন আর একটা, চুপ্পু সাহেব পড়ে গেছেন। থিঙ্ক অ্যাবাউট দ্য পিপল। কারণ আমি বলি, আপনি একটা পে স্কেল দিতে যাচ্ছেন, পে স্কেলে 100 থেকে 140% বেতন বৃদ্ধি করবেন, কোত্থেকে টাকা দিবেন? ক্যাপাসিটি চার্জ দিতে পারেন না, জনগণের গ্যাস দিতে পারেন না, বিদ্যুৎ 18 কোটি লোকের কাছে আবার রাজস্ব চুইসে নিয়ে আপনি 18 লক্ষ লোকের বেতন দিবেন, মানেটা কি? 18 কোটি লোকের চুষবেন, 18 লক্ষ লোকের দিবেন, কোথায় আছে? জনগণ ভোটের বেলায় 18 কোটি লোক লাগবে আর সুবিধা নেওয়ার বেলায় 18 লক্ষ লোকের দিবেন, এইটা কোনো থিওরি হতে পারে না। রাজনীতিতে আজকে পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিবেক বলতে কিছু নাই। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শক শ্রোতা এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ভাই হাবিব ভাই, মতামতের অমিল থাকতে পারে, বাট আমাদের সাথে হৃদ্যতার কোনো ঘাটতি নাই। যেমন ভাই বলছে যে জুলাইতে যারা আহত হয়েছে তাদের জন্য সরকার চিকিৎসার ব্যবস্থা করতেছে। বিষয়টা ওখানে না, বিষয়টা হলো জাজমেন্ট নেওয়ার কতগুলো নিক্তি থাকে, মাপকাঠি থাকে। আপনি জুলাইকে ভালোবাসেন এটাকে প্রমাণ করতে হলে অনেকগুলো বিষয় দেখতে হবে। আপনি যত কথাই বলি না কেন, জুলাই আসছে বলে আজকে হাবিব ভাইয়েরা ক্ষমতায়, নাহলে 29 সালে নির্বাচন হতো। আবার জুলাইয়ের আন্দোলন যখন তুঙ্গে তখন তাদের পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তিরা বলছে আমরা এর সাথে নাই। আবার সময়ের ব্যবধানে যখন দেখলো যে আচ্ছা জুলাইয়ের কৃতিত্ব না থাকলে এখনকার রাজনীতিটা চলে না, তখন আবার জুলাইয়ের সময় এক দফা দাবি কে করছে? পদত্যাগের, শেখ হাসিনার। সেটা নিয়েও স্বাধীনতার ঘোষকের মতো একটা ক্লেইম আসছে। কেউ বলছে হাবিব ভাই, কেউ বলছে রাজ্জাকি, এই যে বিষয়গুলো। তার মানে জুলাই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু ইনফ্যাক্ট আপনি কোনো অনার করছেন না, কারণ আপনি তাকে ভালোই বাসবেন। যদি ভালোই বাসেন তাহলে তো আপনার জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে একটা স্টেপ নেওয়া উচিত ছিল, এক। দুই, যদি তা নাও করেন, এটা আপনাদের এখতিয়ার, 2/3 মেজরিটি যখন পাইছেন আপনি, তাহলে আপনি একটা সংস্কার কথা দিয়ে আসছেন, আপনার দলীয় ম্যানিফেস্টো সংস্কার ছিল, কিন্তু এখন আসছেন আপনি সংশোধনে। তার মানে আপনি যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন সেটাকে ভঙ্গ করতেছেন, এক। দুই, তারপরে সেই সংশোধনে আপনি যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? 70 অনুচ্ছেদ এখনো বহাল আছে। সেই 70 অনুচ্ছেদ থাকা অবস্থায় আপনি রাষ্ট্রপতি নির্বাচন করতেছেন। এই 70 অনুচ্ছেদ এমন একটা অনুচ্ছেদ যেটা ব্যক্তির বিবেককে অকার্যকর করে। নাম্বার ওয়ান, আমার বিবেক বলছে যে আমি মজলিসকে ভোটটা দিব, কিন্তু এই 70 অনুচ্ছেদ আমাকে বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? আমিও আবার বিবেককে বিসর্জন দিয়ে আমার সদস্যপদ টিকায় রাখতে চাই, থাকতে হবে। তার মানে এখানে বিবেক টিবেক বলতে ইনফ্যাক্ট রাজনীতিতে আজকে পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিবেক বলতে কিছু নাই, এবং সেটা তারা বহাল রাখছেন যে বিবেকহীন হতে হবে। 2 নম্বর আসেন, নির্বাচন হলেই কোন সব সংকটের সমাধান হবে। যিনি 20 তারিখে রাষ্ট্রপতি হতে যাবেন তিনি বলছিলেন যে নির্বাচন হলে, নির্বাচিত সরকার আসলে সমস্ত সংকট চলে যাবে। আপনি বিদ্যুৎ এবং গ্যাসের সংকটটা দেখেন, আপনি ব্লেম দিচ্ছেন অতীত সরকার। কোন সরকার? শেখ হাসিনা সরকার। আমি মানলাম তারটাই, কারণ উনি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছেন, উনি অন্যান্য ভিত্তিক করেন নাই। পাশাপাশি গত 15 বছর যাবৎ আমরা গ্যাস ইম্পোর্টের উপর ডিপেন্ড করছি, আমার গ্যাস ফিল্ডে আমি হাত দেই নেই। সুতরাং ইম্পোর্ট করলে যেটা হয় সেটা একটা শ্রেণীর সুবিধা পায়, সেই সুবিধার দিকে আপনি গেছেন, প্লাস স্বনির্ভর আপনি হননি, আপনি ডিপেন্ড করছেন তাদের উপরে।
এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা। কিন্তু বিদ্যুৎ সংকটটা যে রইল, আপনি জাস্ট যদি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কম্পেয়ার করেন, আমি নিশ্চিত করে বলছি এই সংকট ছিল না এত ব্যাপক। তাহলে অন্তর্বর্তীকালীন যে সরকারটা, সেও তো ওই অতীত সরকার যাদের কথা ব্লেম দিচ্ছি তাদের পরেই আসছিল। সেখানে মানে যুদ্ধ ছিল না ইরান যুক্তরাষ্ট্রের। সেখানে যুদ্ধ ছিল না, কিছুই ছিল না। আপনি বলতেছেন, আচ্ছা যদি তাই হয়, আপনার গ্যাস সংকট, আপনার বিদ্যুৎ সংকট, আপনি তো ওই সংকটে যান, ওইসব বিবেচনায় নিয়ে বাজেটও তো আপনি 1,30,000 কোটি টাকা বেশি করলেন। কি হিসাবে? আপনার নাই তো, আপনি তো কমাইতে পারেন নাই, আরো বাড়াইছেন। আপনি যে, হ্যাঁ, 2 নম্বর আসেন, আপনি বিদ্যুৎ পাচ্ছেন না, আমি বিদ্যুৎ বিল দিব। বিদ্যুৎ দিতে পারতেছেন না, আমি বিদ্যুৎ বিল দিব। শর্ত কি? ক্যাপাসিটি চার্জ। বিদ্যুৎ বিল যা কালেকশন করে সরকার, তার 40% ক্যাপাসিটি চার্জ দিতে হয়। তাহলে আপনি আমাকে বলেন, আপনার মন্ত্রী যখন আমাকে বলে যে আপনি 2 বছর আমাদের টাইম লাগবে সবকিছু ঠিক করতে, তা আপনার যদি এত সাহস থাকে, আপনি ক্যাপাসিটি চার্জ যারা নেয় বা যাদেরকে দেন তাদেরকে বলেন না 2 বছর ওয়েট করেন। আপনি জনগণকে চুষবেন আর ওই ক্যাপাসিটি চার্জ দিয়ে সম্পর্ক, সুসম্পর্ক রাখবেন লিমিটেড লোকের সাথে। কারণ যারা ক্যাপাসিটি নেয়, চার্জ নেয়, ব্যক্তি হিসাবে কয়জন? কিন্তু আপনি যদি ক্যাপাসিটি চার্জ না দেন 2 বছরের জন্য, আমি চ্যালেঞ্জ করে বলছি জনগণ আপনার সাথে থাকবে। আর জনগণ যদি আপনার সাথে থাকে, আপনার চেয়ে শক্তিশালী কোনো ব্যক্তি নাই। সুতরাং এইটা যেমন আপনি পারছেন না, আবার আপনি গ্যাস দিবেন না, আমার গ্যাস বিলটা পুরা নিবেন, কেন আমাকে চুষবেন? কারণটা কি? আপনি গ্যাস দিবেন না, বিল নিবেন, হয় না। 1, 2, আমি ধরে নিলাম তর্কের খাতিরে গ্যাস আমি পাচ্ছি না, না পাইতে পাইতে আমি বিল দিতে পারতেছি না, একসময় আমার লাইনটা কেটে দিলেন। তর্কের খাতিরে বলছি। বিদ্যুৎ পাচ্ছি না, আমি রাগ হয়ে বিল দিচ্ছি না, আপনার লাইনটা কেটে দিলেন। আমার বিদ্যুৎ নাই, আমার গ্যাস নাই, আমি খাইয়ে মরি, না খাইয়ে মরি, কিচ্ছু। আপনি চলবেন কেমনে? আপনি যদি বিদ্যুৎ বিল না পান, আপনি যদি গ্যাস বিল না পান, আপনি চলবেন কেমনে? সেটা আপনি ভাববেন না? আপনার জন্য তো অন্য কোনো সংকট লাগবে না, আপনার এই সংকট যথেষ্ট। এটা আপনি কিভাবে ঠেকাবেন? 2 নম্বর আসেন, নির্বাচন হলে পরে আপনার এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে, মব থাকবে না। কোনটা কমছে? উপরন্ত স্বরাষ্ট্রমন্ত্রী বদল করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমি ধরে নিলাম এলজেডিতে গেছেন, মানে তার প্রমোশন হয়েছে, সাধারণত এটা একটা বড় জায়গা। কিন্তু যদি স্বরাষ্ট্রমন্ত্রীর পারফরমেন্স খুব ভালোই হইতো, তাহলে রাষ্ট্রের জনগণের স্বার্থে, আইন শৃঙ্খলার স্বার্থে ওই পদের চেয়েও তো এইটা বড়, এই দায়িত্বটা বড়, সেটা আপনি শিফট করছেন। এরপরে আসেন, আপনি সংসদে গেলেন, এখনো কিন্তু কাগজে কলমে শিফট হয়নি। আচ্ছা যাই হোক, আজ পর্যন্ত যেটা আমরা জানি, আসেন সরকারি দলের কি অবস্থা, বিরোধী দলের কি অবস্থা পার্লামেন্টে। সেখানে শুরু ফ্রম ডে ওয়ান আপনি একটা গ্যাপ তৈরি করলেন, কারণ 2টা শপথ নেয়ার কথা ছিল, একটা শপথ আপনার নেননি। 2 নম্বর, আপনি সংস্কার প্রতিশ্রুতি রক্ষা করেননি। একটা সংশোধনের কথা বলতেছেন, এখনো তার চেহারা আমরা দেখতেছি না। 3 নম্বর আসেন, আমরা বিচার বিভাগ নিয়ে অনেক আন্দোলন করছি, ইভেন ওনাদের 31 দফার ভিতরে আছে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় থাকবে, আছে 31 দফায়, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল, বিল্ডিং উদ্বোধন, স্টাফ বসাইছে। আপনারা বরং সেটাকে বিলুপ্ত করে দিলেন। ভাই, আজকে আপনি চলে যান, নো ম্যাটার, বাট সময়ের ব্যবধানে ইতিহাস বলবে। ইতিহাস কিন্তু যায় না, ইতিহাস আপনাকে ধরে রাখতে হবে। ওনারা আরো মডিফাইড করবে বলছে। মডিফাইড করবে, এটা আপনি যে কোনো সময় করতে পারেন। আপনি মানবাধিকারের যে গুম কমিশন অধ্যাদেশটা বাতিল করেন, নতুন করে আনবেন কেন? আপনি ওইটাই রাখেন, রাইখে আপনি অ্যামেন্ডমেন্ট করেন, আপনি তো সরাই দিলেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন? সরকারের কথা কি বলবো, ওই গুম কমিশন অধ্যাদেশ যেদিন বাতিল হয়, সেই পার্লামেন্টে কিন্তু কারো স্ত্রী আর কারো স্বামী, হ্যাঁ, কারো সন্তান গুম হওয়া ছিল, প্রতিবাদ করেনি। কারণ আমাদের দেশে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এবং একটা মোহ, ওই মোহর ভিতরে পড়লে আপনি সবকিছু ভুলে যান। আপনি বাংলাদেশে ঠিক করতে হলে প্রথম করতে হবে আপনাকে, আপনি বাংলাদেশি আমরা, ইট ইজ এ ফ্যাক্ট, ঠিক আছে, কিন্তু আপনি বাংলাদেশটাকে, আপনি দেশপ্রেমী কিনা, দেশটাকে গড়তে চান কিনা, নাকি আপনি শুধু আপনারটাতে, নাইলে আপনি দেখেন সব পুরনো, অ্যাকচুয়াল পরিবর্তন হয় নাই। শেখ হাসিনার সেই সংবিধানটা বহাল, সংবিধানে ঢুকলেন আপনি,
সংবিধান বহির্ভূত ভাবে, সংবিধানকে না মেনে ঢোকার জি। পর আপনি এখন সংবিধান মানতেছেন সমানে, সমানে মানতেছেন, তারপরে অনেক জায়গায় মানেন না। সংবিধানে লেখা আছে একটা, পড়তেছেন আর একটা, চুপ্পু সাহেব পড়ে গেছেন। সংবিধানে লেখা আছে বঙ্গবন্ধু জাতির ঘোষক, আপনি পড়ে গেছেন জিয়াউর রহমান স্বাধীন মিলাদ। আমার ঘোষক নিয়ে বিতর্ক নাই, বিতর্ক হলো সংবিধান নিয়ে। সংবিধানে যা লেখা আছে যতক্ষণ পর্যন্ত ডিলিট না করবেন অতক্ষণ তো ওইটা পড়তে হবে ম্যান্ডেটরি, তা না হলে সংবিধান ভায়োলেট। তো আমি এই 6 মাসে কি পেলাম? আমি এই 6 মাসে এমন কিছুই পাই নাই। যে কথাটা উনি বলল, ফ্যামিলি কার্ড, কৃষি কৃষক কার্ড কার্ড। ইত্যাদি ইত্যাদি শুনলাম, কয়জনরে দিছেন? আমি তো কি 50 কোটি গাছ লাগানোর কথাও শুনছি, 20,000 কিলোমিটার খাল খননের কথা শুনছি। কোথায় সেগুলো? শুরু হচ্ছে। সেগুলো তো অফ। আমি সেই জন্য বললাম, হয়তো সরকার মনে করবে যে আমি তার সমালোচনা, নো, ইটস এ পিওর ডিসকাশন, থিঙ্ক অ্যাবাউট দ্য পিপল। কারণ আমি বলি, আপনি একটা পে স্কেল দিতে যাচ্ছেন, পে স্কেলে 100 থেকে 140% বেতন বৃদ্ধি করবেন, কোত্থেকে টাকা দিবেন? ক্যাপাসিটি চার্জ দিতে পারেন না, জনগণের গ্যাস দিতে পারেন না, বিদ্যুৎ 18 কোটি লোকের কাছে আবার রাজস্ব চুইসে নিয়ে আপনি 18 লক্ষ লোকের বেতন দিবেন, মানেটা কি? 18 কোটি লোকের চুষবেন, 18 লক্ষ লোকের দিবেন, কোথায় আছে? জনগণ ভোটের বেলায় 18 কোটি লোক লাগবে, আর সুবিধা নেওয়ার বেলায় 18 লক্ষ লোকের দিবেন, এইটা কোনো থিওরি হতে পারে না।